প্রিয় জয়দীপ, আজকে রাতটা ভারী অদ্ভুত। ঘুম আসার প্রশ্নই নেই, তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম। বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন। বাবা পায়চারি করছিলেন, মা বারবার উঠে জল খাচ্ছিলেন। যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল, আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম। গত 3 বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে। একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো। ক্লান্ত হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তা, দুর্ভাবনা সব মিলিয়ে দুজনে একদম বিপর্যস্ত। এত কিছু সত্ত্বেও বয়সের ভারেই হয়তো একসময় ঘুম নেমে এলো চোখে। একটু সময়ের জন্য অন্তত শান্তি। আমার কিন্তু সেটুকুও হয় না জানো। ওষুধ খেলে রাতটা একটা ঘোরের মধ্যে কাটে বড়জোর, কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি। অথচ দেখো, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার দুর্নাম ছিল। পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি। সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি। আর কয়েক ঘন্টা পরে যে তোমার সঙ্গে দেখা হবে। কাঠের রেলিংয়ের ওপাশে থাকবে তুমি। পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে। তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব। গত রবিবার রাতটাও আমার এরকমভাবেই জেগে কেটেছিল। তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিছুটা আশাও ছিল। ভাবছিলাম সব কিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ। 25শে ডিসেম্বরের রাতে এলিয়ট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনাটার সঙ্গে তোমার কোনো যোগ নেই। বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার ওপর অত্যাচার করেছে তাদের ঠিকমতো চিনতে পারেনি। আশা করেছিলাম, কারণ তুমি বারবার বলেছিলে তুমি সেদিন ওখানে ছিলে না। একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারোনি ঠিকই, কিন্তু তুমি সে রাতে বিল্টুদের বাড়িতে চলে গিয়েছিলে। আফতাব, ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল। বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বাস না করে তো আমার আর কোনো উপায় নেই। যাকে ভালোবেসে বিয়ে করেছি, যার সন্তানের মা হয়েছি, সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে, এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয়। বিশ্বাস করতে চায় না মানুষ। তাই আশা করেছিলাম যে হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে। 3 বছর পর হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব। পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে। কিন্তু সেসব কিছুই হলো না। আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধা হলো না যে তুমি যে সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার ওপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে, সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই। প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন, আর সেজন্যই বাকিদের সাথে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন। কাল সাজা ঘোষণা। উকিলের কাছে শুনেছি সবথেকে কম সাজা হলে সেটা হবে 10 বছরের জেল, বেশি হলে যাবজ্জীবন হতেও বাধা নেই, তবে ফাঁসি হবে না। গত 3 বছর ধরে তুমি জেলে আছো। আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু কিছু কথা তোমাকে কোনোদিনই বলিনি। একটাই কারণে, যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো, আসলে তখন ওই কথাগুলো মনে পড়লে তোমার খারাপ লাগবে, নিজেকে অপরাধী মনে হবে। তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না। ওরা হয়তো আজও বলবেন না। সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী, তাই আমার আর কোনো দ্বিধা নেই।
আমি কথাগুলো তোমাকে বলতে চাই, আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি। তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, বাবুয়া তখন 3 বছরের। পাড়ার মন্টেসরি স্কুলে পড়তো। সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হবার কথা। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করার। বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে, সেন্ট অগাস্টিনে কেন ভর্তি করলে না ছেলেকে? আমি বলেছিলাম, এখন টাকা পয়সা টানাটানি যাচ্ছে, উকিলের পেছনে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, তুমি বাড়ি এসো, তারপর স্কুল চেঞ্জ করে দেব। সেদিন তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ। বাবুয়াকে সেন্ট অগাস্টিন নেয়নি। বাবুয়ার কোনো দোষ নয়, তোমার জন্য। ইন্টারভিউর দিন বাবা কেন আসেনি জিজ্ঞেস করায় আমি সত্যি কথাই বলেছিলাম। তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন এরকম পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে ওনারা স্কুলে নেবেন না, এতে অন্য বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। আমি খুব একটা আশ্চর্য হইনি, কারণ ততদিনে পাড়ার যে মন্টেসরি স্কুলটাতেও পড়তো, সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই। স্মার্ট চটপটে বাচ্চা ওইটুকু বয়সে তার যতটুকু পড়াশোনা জানা দরকার তার সবটাই জানে। তবু কোনো স্কুল ওকে নেবে না, কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দি। আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে? ও এখন হোলি মাদারের প্রিন্সিপাল। ম্যানেজিং কমিটির সঙ্গে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলি মাদারে ভর্তি হলো। না হলে হয়তো তোমার ছেলের আর স্কুলে পড়াই হতো না। টাকা পয়সার অভাব আমাদের হয়নি, কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই। তাছাড়া আমারও তো একটা চাকরি আছে, ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি, তাও আবার কেন্দ্রীয় সরকারের। তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত। তবে চাকরি না গেলেও অফিসে যাওয়াটা এখন আমার কাছে একটা দুর্বিষহ অভিজ্ঞতা। অফিসের প্রতিটি লোক আমার দিকে সহানুভূতির চোখে তাকায়। দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল, এখন মনে হয় সেটা আসলেই অভিশাপ। এমনই সুন্দর দেখতে বউকে যে তার স্বামীর সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণ করে। আমার মতো মেয়েকে তো সবাই করুণাই করবে, তাই না? তবে শুধু করুণাই নয়, তার সঙ্গে আবার নিষিদ্ধ আনন্দ উপভোগেরও ইচ্ছাও থাকে। অনেকেই, বিশেষ করে পুরুষ কলিগরা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায় তুমি ওই মহিলার সঙ্গে ঠিক কী করেছিলে, মানে ব্যাপারটা আসলে কতটা উপভোগ করেছিলে, কেমন লেগেছিল তোমার। ওদের ওই আভাসে ইঙ্গিতে জানার ইচ্ছেটা বুঝে গা ঘিন ঘিন করে আমার। কিন্তু কিছু তো করার নেই, তাই চুপ করে সহ্য করে যাই। চাকরি আমায় করতেই হবে, কারণ বাবুয়াকে আমায় মানুষ করতে হবে। তোমাকে বিয়ে করার সময় আমার বাড়ি থেকে আপত্তি ছিল, সে কথা তো জানোই। সেরকম তো অনেকেরই থাকে। তারপর বাবুয়া হওয়ার পর নাতির মুখ দেখে মা বাবা দুজনেই গলে গেলেন। কিন্তু তোমাকে এতদিন বলিনি, যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন ও বাড়িতে আর না যাই। আমার সঙ্গে সম্পর্ক রাখলে তিন্নি মুন্নির বিয়ে দিতে অসুবিধে হবে। সেদিন অবশ্য আমি খুব জোরের সঙ্গে বলেছিলাম জয়দেবের কোনো দোষ নেই, ও কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, তখন কিন্তু তুমি ডাকলেও আর যাব না। বাবা নিশ্চয়ই নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন আমার আশা কতখানি অলীক, তাই বলেছিলেন ভগবান করুন তুমি যা ভাবছো তাই যেন হয়। তারপর থেকে আমি আর একদিনের জন্যেও শ্যামবাজারে যাইনি। গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কাঁদছিল, আমি কিছু বলতে পারিনি। আমি জানি আমি আর কোনো দিনই শ্যামবাজারে যেতে পারবো না। অবশ্য শুধু আমার মা বাবারই দোষ দেব কেন, তোমার আত্মীয় স্বজনরাও তো আমাদের খোঁজখবর নেওয়া ছেড়ে দিয়েছে। তুমি গ্রেপ্তার হবার পর প্রথমে একটা কৌতূহলের বন্যা বয়ে গিয়েছিল। টিনা মাসিরা তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কী তুমি করেছো তা জানতে। অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিলেন। কেউ কেউ তো আবার ওই মহিলার সঙ্গে তোমার অনেক দিনের সম্পর্ক এমন ইঙ্গিত করেছেন। মা ঘর থেকে বেরোতে চাইতেন না, বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ওদের সব প্রশ্ন, সব সহানুভূতি
আমাকেই মাথা পেতে নিতে হতো। এক এক সময় মনে হতো পাগল হয়ে যাব, ইচ্ছে করতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তবে গত সোমবার রায় বেরিয়ে যাওয়ার পর আর একবারও ফোন বাজেনি। মনে হচ্ছে ওরা আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না। নিরাপদ মনে করছেন না তোমাদের 8 নম্বর প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরাও। চায়না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সঙ্গে আর কথা বলেন না। বাড়িটা ভাগ্যিস নিজেদের, নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো। কাজের লোকেরা অবশ্য এখনও আসছে। তবে যেদিন রায় বেরোলো, আমাদের বাসন মাজনি কলির মা আমাকে বলেছে, তুমি বলে এখনও অমন স্বামীর ঘরে রয়েছ, আমি হলে কবে মুখে নুড়ো জেলে দিয়ে চলে যেতাম। বাবুয়া এসবই দেখছে। এখনও মাত্র 6, তাই হয়তো সবটা বোঝে না, কিন্তু কিছুটা নিশ্চয়ই বোঝে। চুপচাপ হয়ে গেছে। পাড়ার বাচ্চারা ওর সঙ্গে খেলে না, জানো। বাবুয়া আর বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে না মোটেই। জয়দীপ, ওর এই বোঝাটা আমি আর বাড়াতে চাই না। অফিসে দরখাস্ত করেছিলাম, বদলি মঞ্জুর হয়েছে। আগামী মাসের 1 তারিখে জয়েনিং। বাবুয়াকে নিয়ে চলে যাব। কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না। যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাব। ওরা একা হয়ে পড়বেন জানি, কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে। আসলে বিকাশ উকিল তো বলেই দিয়েছে, ফাঁসির সাজা তোমার হবে না। তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র সান্ত্বনা। কিন্তু মানুষ মরে গেলে তাকে অনেক সহজে, অনেক দ্রুত অন্যরা ভুলে যায়। তুমি বেঁচে থাকবে, আর সে বেঁচে থাকার মাসুল হবে আমার আর বাবুয়ার প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণা। আমি হতে দেব না, হতে দিতে পারি না। তাই এই সিদ্ধান্ত নিলাম। আরও একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার। যদি সামান্য সন্দেহ থাকতো যে হয়তো তুমি এ কাজ করোনি, তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না। অপেক্ষা করতাম, প্রয়োজনে সারা জীবন। কিন্তু সন্দেহ আর আমার নেই। আমি জানি সেদিন আফতাব, ববি আর পিন্টুর মতো তুমিও ওই মহিলাকে ধর্ষণ করেছিলে। আমার ভালোবাসা কিংবা বাবু আর কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি। তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে। জেলের ভেতরে তো আর ভালো থাকা যায় না, তাই ভালো থাকতে বললাম না। ইতি মনিকা। কলমে দীপান্বিতা রায়, কণ্ঠে আমি লাবণী। নমস্কার।